The Indians had been very good actors. We had asked them to stop buying sanctioned Russian oil this fall. They did. They were going to substitute it with U.S. oil. But to ease the temporary gap of oil around the world, we have given them permission to accept the Russian oil. Now the United States will decide who we buy oil from. The United States will come to us and say, you cannot buy oil from so-and-so, and so-and-so, and so-and-so. Russia, Iran, whoever they want. They will decide. Our Prime Minister will not decide. Please understand. And they will monitor. They will keep a watch. Meaning they will look. And if India buys oil from anyone they do not want, they will punish us. স্বাধীন সার্বভৌম শত্রুর ঘরে ঢুকে মেরে আসার দেশকে অনুমতি দিচ্ছে আমেরিকা। একে তার চরম স্পর্ধা নাকি ভারতকে চরম অবজ্ঞা? 140 কোটি স্বাধীন দেশ কি তাহলে এখনো ওয়াশিংটনের ডেডলাইনের দিকে তাকিয়ে থাকবে, নাকি এই পুরো খেলাটা আসলে বিশ্ব রাজনীতির শক্তির লড়াই, যেখানে তেল, নিষেধাজ্ঞা আর আত্মসম্মান একসঙ্গে জড়িয়ে গেছে? প্রশ্নটা শুধু দেশের ভেতর রান্নার গ্যাস বা তেলের দাম বাড়ার নয়, মূল প্রশ্নটা ভারতের কূটনৈতিক স্বাধীনতার, আত্মসম্মানের। আজও আমরা প্রতিদিনের মতোই নিরপেক্ষভাবে তথ্যভিত্তিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব, যেখানে ডান বাম কোনো রাজনৈতিক ফিল্টার নয়, শুধু সত্যিটাই থাকবে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। 2047 जब देश की आजादी के 100 साल होंगे, 2047 तक विकसित होना है तो भारत को आत्मनिर्भर होना ही होगा। आत्मनिर्भर होने के अलावा भारत के पास कोई विकल्प नहीं है। I heard Modi ji say something and वो मेरे it stuck with me, चिपक गया बिल्कुल। He was explaining to someone that पिछले शताब्दी में countries which control natural resources were the most powerful countries. So many countries went outside, उन्होंने दूसरे लोगों पे कब्जा किया, they controlled their resources. But in the coming times, the countries with the best human resources will be the most powerful countries. Our challenge in India, we have the resources. How do you make them the best resources? How do you bring out that skill? How do you encourage that talent? This is the challenge. আমেরিকা কি সত্যি এখন ভারতের বিদেশ নীতি নির্ধারণ করছে? 140 কোটির দেশ, নিজেকে উদীয়মান বিশ্বশক্তি বলে দাবি করা ভারত, সে কি নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে না, নাকি শেষ পর্যন্ত তাকিয়েই থাকবে ওয়াশিংটনের দিকে? প্রশ্নটা উঠছে কারণ একটি বক্তব্য। আমেরিকার বিদেশ মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ভারতকে 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। কথাটা শুনতে যতটা সহজ, কথাটার ভেতর ততটাই অস্বস্তি আর শৃঙ্খলের কটু গন্ধ লুকিয়ে রয়েছে। এখানে আপত্তির শব্দটা হলো অনুমতি। ভারতকে অনুমতি? কিসের অনুমতি? আর কে দিচ্ছে সেই অনুমতি? আমরা কি কোনো দেশের পরাধীন উপনিবেশ, নাকি এমন কোনো আন্তর্জাতিক চুক্তিতে সই করেছি যার ফলে ওয়াশিংটন ঠিক করবে দিল্লি কি কিনবে আর কার সঙ্গে বাণিজ্য করবে? ভারত তো বারবার বলেছে তার বিদেশ নীতি স্বাধীন, কৌশলগত স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয় দিল্লি। তাহলে এই অনুমতি শব্দটা আসবে কেন? অনুমতি শব্দটা তামাম দেশবাসীর কাছে অস্বস্তিকর। আমাদের দেশের সরকার, রাষ্ট্রীয় শাসক দল প্রধানমন্ত্রীকে বারবার বিশ্বগুরু বলে তুলে ধরে। 56 ইঞ্চির ছাতির রাজনৈতিক প্রতীকও বারবার সামনে নিয়ে আসা। জনপ্রিয় সিনেমার একদম শেষ সংলাপ হয়, নতুন ভারত সেই দেশ যে শত্রুর ঘরে ঢুকে মেরে আসে। শক্তিশালী ভারত, আত্মনির্ভর ভারত, এই সব কি তবে কারোর অনুমতির উপর দাঁড়িয়ে রয়েছে? একজন দেশভক্ত হিসেবে আরো অস্বস্তির জায়গা হলো শত্রুর ঘরে ঢুকে মেরে আসা সেই ভারতই যখন আমেরিকার এমন বক্তব্যের সামনে প্রায় নীরব থাকে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই নীরবতার কারণ কি? সরকার কি মনে করছে এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, নাকি বাস্তবে এমন কোনো চাপ রয়েছে যা প্রকাশ্যে বলা যাচ্ছে না? মোদি জামানার আগে ভারতের বাণিজ্য সম্পর্কে কখনো সরাসরি অনুমতি শব্দটা শোনা যায়নি। তবে হ্যাঁ, আমেরিকা আমাদের উপর নানান রকম নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছে, কিন্তু ভারত ঠান্ডা মাথায় কূটনৈতিক আলোচনার পথ খোলা রেখে তার সমুচিত জবাব দিয়েছে। স্বাধীনতার পর থেকে কূটনীতির প্রশ্নে ভারত মূলত 3টি কৌশল ব্যবহার করে এসেছে। সর্বসমক্ষে সার্বভৌম অবস্থান বজায় রাখা, পর্দার আড়ালে
কঠিন দর কষাকষি আর বিকল্প জ্বালানি বা বাণিজ্যিক পথ তৈরি করা। মোদি জামানা যে এর উল্টো পথে হাঁটছে তা নয়, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে। কিন্তু পার্থক্য হলো এর আগে আমেরিকা ভারতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা ওয়েভারের মতন শব্দ ব্যবহার করেছে বটে, কিন্তু অনুমতি শব্দটা ব্যবহার করেনি। ফলে একটা অস্বস্তিকর সত্যি স্বীকার করতেই হবে, আগের ভারত সাধারণত প্রকাশ্যে সার্বভৌম অবস্থান বজায় রেখে পর্দার আড়ালে কঠিন কূটনৈতিক দর কষাকষির পথ নিয়েছিল। প্রশ্নটা তাই আজও একই জায়গায় ফিরে আসে, ভারতকে সত্যি নিজের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে নাকি বিশ্ব রাজনীতির চাপের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন খেলাই চালিয়ে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত শক্তির রাজনীতিতে সম্মান কখনো দেওয়া হয় না, তা আদায় করে নিতে হয়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, অধিকার কেউ কাউকে দেয় না, তা অর্জন করে নিতে হয়। পৃথিবীর ইতিহাস আরো সাক্ষী, আন্তর্জাতিক সম্পর্কের জগতে একবার যদি কোনো শক্তিকে কঠোরভাবে চ্যালেঞ্জ না করা হয় তাহলে তার আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। আজ যদি আমেরিকার এই ভাষার বিরুদ্ধে কোনো স্পষ্ট বার্তা না যায় তাহলে কাল অন্য কোনো শক্তিও হয়তো ভারতের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলতে পারে, অথবা আমেরিকায় আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। শুধু এই ঘটনাই নয়, এর আগেও একাধিক আন্তর্জাতিক ইস্যুতে অনেক সময় দেখা গিয়েছে আমেরিকার কঠোর মন্তব্যের সামনে দিল্লি প্রকাশ্যে খুব বেশি প্রতিক্রিয়া দেখায়নি। ফলে প্রশ্নটা আজ শুধু তেলের নয়, প্রশ্নটা ভাষারও। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে শব্দেরও একটা মর্যাদা রয়েছে, কোন দেশ কিভাবে কথা বলছে সেটাও শক্তির রাজনীতির অংশ। আরও একটা দিক রয়েছে, আজকের আমেরিকার রাজনীতি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে আমরা দেখছি অনেক সময় ওয়াশিংটন এমন ভাষায় কথা বলে যেখানে কূটনৈতিক বাস্তবতার চেয়ে রাজনৈতিক বার্তা বেশি। তাহলে স্কট বেসেন্ট যা বলেছেন, অনুমতি দেওয়ার কথাটাও কি তেমনই এক রাজনৈতিক বার্তা, এক ধরনের দম্ভ, নাকি চাপ তৈরি করার কৌশল? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত কি সত্যি রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে বা বন্ধ করেছে? বাস্তব বলছে ইউক্রেন যুদ্ধের পর উল্টোটা ঘটেছে। রাশিয়ার ডিসকাউন্টেড তেল ভারত বিপুল পরিমাণে কিনেছে, সেটাই ভারতের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতির জন্য লাভজনক হয়েছে। যদি সেটাই সত্যি হয় তাহলে আমেরিকার এই 30 দিনের অনুমতি কথার অর্থ আসলে কি বোঝায়? এটা কি কেবলই কূটনৈতিক নাটক? আমেরিকা কি নিজের অবস্থানকে শক্ত দেখাতে চাইছে, নাকি ভারতের দিকে চাপের একটা সূক্ষ্ম ইঙ্গিত ছুড়ে দিচ্ছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে ভারতের অবস্থানটা ঠিক কি? ভারতকে নিজের কৌশলগত স্বার্থে আগের মতোই বহুমুখী কূটনীতি চালিয়ে যাবে, নাকি ধীরে ধীরে আমেরিকার কৌশলগত বলয়ের মধ্যে আরো ঢুকে পড়বে? কারণ বিষয়টা শুধু তেল কেনাবেচার নয়, বিষয়টা ভারতের কূটনৈতিক স্বাধীনতা, আত্মসম্মান এবং বাস্তব রাজনৈতিক সক্ষমতার। রাশিয়ার তেল নিয়ে আমেরিকার এত আগ্রহ কেন? এর পিছনে কি শুধুই কূটনীতি, নাকি আমেরিকার নিজেরও কোনো ভয় কাজ করছে? আর তার সঙ্গে আরো দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাশিয়ার তেল কি সত্যি ভারতের অর্থনীতির জন্য অক্সিজেনের মতন? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত কি কখনো সত্যি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছিল? আমেরিকা যে বলছে তারা ভারতকে 30 দিনের জন্য রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে, সেই কথার সামনে আমাদের এই নীরবতা কি ঠিক? এই বিতর্কটা বুঝতে হলে গোড়া থেকে বিষয়টা দেখা জরুরি। কারণ আমেরিকার এক মন্ত্রীর মুখে এই ধরনের বক্তব্য শুনলে যে কোনো ভারতীয়রই স্বাভাবিকভাবে ক্ষোভ হওয়া স্বাভাবিক। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে আরেক দেশের এক মন্ত্রী বলছেন আপনি কার কাছ থেকে তেল কিনবেন আর কার কাছ থেকে কিনবেন না সেটা যেন তিনি ঠিক করে দিচ্ছেন। যদি এই কথাটা সত্যি সেই অর্থে বলা হয়ে থাকে তাহলে এটা নিছক একটা মন্তব্য নয়, এটা অনেক বড় রাজনৈতিক ইঙ্গিত। কারণ আজকের ভারত কোনো উপনিবেশ নয়, এটা একটা স্বাধীন দেশ। ভগৎ সিং কিংবা মহাত্মা গান্ধীরা স্বাধীনতার জন্য লড়েছিলেন এই কারণে নয় যে 80 বছর পর আবার অন্য কোনো শক্তিশালী দেশ এসে বলে দেবে কাদের সঙ্গে বন্ধুত্ব করবে আর কাদের সঙ্গে করবে না। রাষ্ট্রের সার্বভৌমত্বের অর্থ শুধু সীমান্ত রক্ষা নয়, এর অর্থ আরো বড় কিছু, নিজের অর্থনৈতিক স্বার্থ অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার।
কোন দেশ থেকে জ্বালানি কেনা হবে, কার সঙ্গে বাণিজ্য করা হবে, এই সিদ্ধান্তগুলোও সেই সার্বভৌমত্বেরই অংশ। এখানেই অনেকে একটা পাল্টা যুক্তি তুলে ধরে বলতে পারেন, সরকার হয়তো ইচ্ছাকৃতভাবেই চুপ আছে, প্রকাশ্যে কিছু বলছে না, কারণ কূটনীতি অনেক সময় প্রকাশ্যে নয়, নীরবে কাজ করে। হতেই পারে। আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় কথার চেয়ে নীরবতাই বড় কৌশল। কিন্তু তবুও প্রশ্নটা থেকে যায়, যখন প্রকাশ্যে বলা হচ্ছে আমেরিকা ভারতকে অনুমতি দিচ্ছে, তখন অন্তত এতটুকু স্পষ্ট করা কি দরকার নয় যে ভারতের সিদ্ধান্ত ভারত নিজেই নেয়, নিতে সক্ষম? নাকি বাস্তব কূটনীতির খেলাটা আরো জটিল, যেখানে প্রকাশ্যে কিছু বলা হয় না কিন্তু নেপথ্যে হিসেব একেবারেই অন্যরকম? আচ্ছা, বিষয়টা কি শুধু কূটনীতির? এর সঙ্গে কি জাতীয় সম্মানও জড়িয়ে নেই? কারণ যখন কোনো দেশ প্রকাশ্যে বলে আমরা তোমাকে অনুমতি দিচ্ছি, তখন সেটা কিন্তু কূটনৈতিক শব্দ চয়ন থাকে না, সেখানে একটা মানসিক অবস্থানও স্পষ্ট হয়ে ওঠে। আর যখন প্রশ্নটা জাতীয় সম্মানের হয়ে দাঁড়ায়, তখন নীরবতাকে অনেক সময় আর কৌশল বলা যায় না। ভাবুন তো, যদি আমরা আজ এই অনুমতি শব্দটা বিনা প্রতিবাদে মেনে নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবো? আমরা কি তখন বলবো, হ্যাঁ, জিডিপির প্রশ্নে আমরা বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি ছিলাম ঠিকই, কিন্তু তেল কেনার জন্য আমাদের তখনও ওয়াশিংটনের ডেডলাইনের অপেক্ষা করতে হতো? এবার আসা যাক পরের বড় প্রশ্নে। ডেডলাইন ৩রা এপ্রিল, এই তারিখটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? খবরের সূত্র বলছে, আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে ভারত নাকি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাশিয়া থেকে প্রায় ৯৫ লক্ষ ব্যারেল তেল কিনতে পারবে। সেই সময়সীমা শেষ হবে ৩রা এপ্রিল। এটা কি সত্যিই কোনো বাস্তব সীমাবদ্ধতা, নাকি আন্তর্জাতিক রাজনীতির পরিচিত এক পুরনো কৌশল? ৯৫ লক্ষ ব্যারেল তেলের হিসাব আসলে কি? এখানে আমেরিকার কৌশলটা একটু ভালো করে বুঝতে হবে। আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ সংস্থা আছে, অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল, সংক্ষেপে যার নাম ওফাক। বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্ব মূলত এই সংস্থার হাতে। এই ওফাকই ভারতের জন্য সেই ৩রা এপ্রিলের সময়সীমা নির্ধারণ করেছে। শর্তটা কি? ভারত শুধুমাত্র সেই রাশিয়ান তেল কিনতে পারবে যা ৫ই মার্চের মধ্যে ট্যাঙ্কারে লোড হয়ে গেছে। এর পেছনে আরো বড় একটা হিসেব থাকতে পারে। ব্লুমবার্গের একটি রিপোর্ট বলছে, এই মুহূর্তে প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রাশিয়ান তেল বিভিন্ন ট্যাঙ্কারে ভরে সমুদ্রপথে দাঁড়িয়ে রয়েছে, অনেকটা ওয়েটিং মোডে। এই তেল যেন এক অদ্ভুত অবস্থায় আটকে আছে, না পুরোপুরি বাজারে ঢুকতে পারছে, না আবার সরিয়ে নেওয়া হচ্ছে। এক কথায় বললে যেন সমুদ্রের মাঝখানে ঝুলে থাকা স্টক। এখন প্রশ্নটা হলো, আমেরিকা কেন হঠাৎ করে এই ৩০ দিনের সময় দিল? একটা বিশ্লেষণ বলছে, আমেরিকার আসল উদ্দেশ্য হয়তো অন্য। ওয়াশিংটন চায় এই সময়ের মধ্যে ভারত যেন চুপচাপ এই আটকে থাকা তেলের বড় অংশ বাজারে নিয়ে নেয়। কেন? কারণ যদি এই বিপুল তেল বাজারে না ঢোকে, তাহলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যেতে পারে। সরবরাহ কমলে দাম বাড়তে বাধ্য। দামের সেই প্রভাব সরাসরি আমেরিকার ভেতরেও আছড়ে পড়বে। মুদ্রাস্ফীতি বাড়তে পারে, জ্বালানির দাম বাড়তে পারে, অর্থাৎ এক অভূত দ্বৈত পরিস্থিতি। একদিকে আমেরিকা চায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বজায় থাকুক, অন্যদিকে তারা এটাও চায় বাজারে তেলের সরবরাহ যেন কমে না যায়। ফলে একটা অদ্ভুত কূটনৈতিক নাটক তৈরি হয়। রাশিয়ার তেল বাজারে ঢুকবেও, কিন্তু সেটাকে এমনভাবে দেখানো হবে যেন আমেরিকা দয়া করে অন্য দেশগুলোকে অনুমতি দিয়েছে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি, বাজারও স্থির থাকবে আর আমেরিকা বিশ্বকে দেখাতেও পারবে তারা এখনো বিগ বস। এদিকে আন্তর্জাতিক পরিস্থিতি এখন কিন্তু মোটেই স্বাভাবিক নয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব জ্বালানি বাজারকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। ইরান এবং ইসরায়েলের সংঘাতের প্রভাব সরাসরি জ্বালানি বাজারে পড়ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল পিছু $84 ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থায় আমেরিকাও চায় না যে তেলের সরবরাহ হঠাৎ কমে যাক। তাহলে প্রশ্নটা শেষ পর্যন্ত এখানেই এসে দাঁড়ায়, আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্ব কি সত্যি সমান মর্যাদার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে, নাকি আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের এক কঠিন বাস্তবতা, নাকি আরো কঠিন প্রশ্ন, এই কি নতুন যুগের এক নতুন ধরনের নির্ভরতার রাজনীতি? সার্বভৌমত্বের আসল পরীক্ষা হয় সংকটের সময়।
শান্ত সময়ে শক্তির দাবি করা সহজ, কিন্তু চাপের মুহূর্তে একটি দেশ কি সিদ্ধান্ত নেয় সেটাই বলে দেয় তার স্বাধীনতা কতটা বাস্তব। যে কোনো সম্পর্কেই, সেটা বন্ধুত্ব হোক, ভালোবাসা হোক বা কূটনীতি, একটা জিনিস সবার উপরে থাকে, সেটা হলো আত্মসম্মান। সেই আত্মসম্মান যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে সম্পর্কের ভারসাম্যও বদলে যেতে বাধ্য। সরকারপন্থীরা প্রশ্ন তুলতে পারেন, আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া কি বুদ্ধিমানের কাজ, যখন জানা আছে পাগলা দাশুর মতন ট্রাম্পের রাজনীতি স্টাইল? এই যুক্তিটা অস্বাভাবিক নয়, কিন্তু একটা কথা মনে রাখা দরকার, সম্পর্ক সবসময় সমান মর্যাদার ভিত্তিতে দাঁড়ায়, অধীনতার ভিত্তিতে নয়। আমেরিকা যদি ভারতের কাছ থেকে প্রতিরক্ষা সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব চায়, সেই ক্ষেত্রে ভারতের জ্বালানি প্রয়োজনের প্রতিও তাদের সম্মান দেখাতে হবে। এই যে 30 দিনের বিশেষ লাইসেন্স বা ছাড়ের কথা বলা হচ্ছে, সেটাকে অনেকেই উপকার বলে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু বাস্তবটা সম্ভবত একটু অন্যরকম। এটা নিছক দয়া নয়, এটাও এক ধরনের হিসাব বুঝে নেওয়ার খেলা। তবে সেই হিসাবের সঙ্গে যদি দাদাগিরির ভাষা জুড়ে দেওয়া হয়, তখন সেটাই সমস্যার জায়গা হয়ে দাঁড়ায়। ভারতের মতন দেশের আত্মসম্মানের প্রশ্নটা তখনই সামনে চলে আসে। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, ভারতের স্বাধীনতা বা তার বাণিজ্যিক সিদ্ধান্ত কোনো লাইসেন্সের উপর নির্ভর করে না। অন্য দেশ চাইলে নিজেদের অবস্থান রক্ষার জন্য শব্দের খেলায় নামতে পারে, কিন্তু 140 কোটির ভারত খুব ভালো করেই জানে তার জ্বালানি নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয়। এই কারণেই অনেকের মতে ভারতের সরকার এবং বিদেশ মন্ত্রকের উচিত পরিষ্কারভাবে নিজের অবস্থান জানানো, যাতে বোঝা যায় জাতীয় আত্মসম্মান কখনো আপোষের বিষয় হতে পারে না। যদি সত্যি ভারত বিশ্ব মঞ্চে আরো বড় ভূমিকা নিতে চায়, তাহলে তাকে এমন একটা অবস্থানেই দাঁড়াতে হবে যেখানে কোনো বড় শক্তির দাদাগিরির সামনে মাথা নোয়াতে হয় না। ভারতের বিদেশ নীতি শেষ পর্যন্ত দিল্লি থেকেই নির্ধারিত হওয়া উচিত, ওয়াশিংটন থেকে নয়। সেই দিল্লি যাকে ভারতের মানুষ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। সবশেষে 3টি অত্যন্ত জরুরি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারত কি সত্যি সম্পূর্ণ স্বাধীন কূটনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে, নাকি বাস্তবে এখনো এমন এক আন্তর্জাতিক কাঠামোর মধ্যে আটকে রয়েছে যেখানে বড় শক্তিগুলোর চাপ এড়ানো প্রায় অসম্ভব? দ্বিতীয় প্রশ্ন, ভারত যদি নিজেকে বিশ্বমঞ্চে উদীয়মান শক্তি এবং ভবিষ্যতের বিশ্ব নেতা হিসেবে তুলে ধরতে চায়, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যবহৃত এই ধরনের অবমাননাকর ভাষার সামনে বারবার নীরব থাকা কি সেই দাবির সঙ্গে খাপ খায়? তৃতীয় এবং আরো কঠিন প্রশ্ন, ভারত কি সত্যি এমন এক অর্থনৈতিক এবং কৌশলগত অবস্থানে পৌঁছেছে যেখানে সে আমেরিকা, রাশিয়া, ইউরোপ সবার সঙ্গে সমান দূরত্ব রেখে নিজের স্বার্থ অনুযায়ী খেলতে পারবে, নাকি বাস্তবতা এখনো অনেক বেশি জটিল, যেখানে প্রতিটি পদক্ষেপই হিসেব কষে ফেলতে হয়? এই 3টি প্রশ্নের উত্তর আজ না হোক কাল ভারতের রাজনীতিকদের দিতেই হবে, কারণ বিশ্বমঞ্চ সম্মান শুধু ঘোষণায় আসে না, আসে সিদ্ধান্তে, অবস্থানে এবং প্রয়োজনে স্পষ্টভাবে নিজের স্বার্থের পক্ষে দাঁড়ানোর সাহসে। আর সেই কারণেই আজকের বিতর্কটা শুধু তেল, নিষেধাজ্ঞা বা কূটনীতির গল্প নয়। আসলে মূল যে প্রশ্নটির সামনে ভারতকে দাঁড় করিয়ে দিয়েছে তা হলো, ভারত কি সত্যি নিজের শর্তে বিশ্ব রাজনীতিতে খেলতে প্রস্তুত? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।